ঘূর্ণিঝড় রিমালের কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকা পটুয়াখালীর কলাপাড়ায় ভারী বৃষ্টিপাত হয়েছে। সমুদ্রের পানি বেড়ে প্লাবিত হয়েছে লোকালয়। এই খবর জানাতে আমাদের সাথে সহকর্মী ইশতিয়াক ইমন যুক্ত হচ্ছেন সেখান থেকে। ইমন, রিমাল আঘাত হানার পর উপকূলের সব শেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন? কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন? আবহাওয়া অফিস রিমালের প্রভাব শেষের দিকে বললেও এখনো আমরা দেখতে পাচ্ছি যে উপকূল জুড়ে রিমালের তাণ্ডব চলছে। সেই দমকা হাওয়া, ঝোড়ো বৃষ্টি এবং উত্তাল সমুদ্র তিনটি এখনো গত রাতে যেরকম পরিস্থিতি ছিল অনেকটা সেরকমই। সকালেও আমরা একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি। ভয়ের যে বিষয়টি সেটি আবারও জোয়ার শুরু হয়েছে এবং জোয়ার এবং দমকা হাওয়া এই দুই কারণে নিচু অঞ্চল যেটি রয়েছে সেটি আবারও প্লাবিত হতে পারে। এর মধ্যে পাতা পাতা কয়েকশো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা খবর পাচ্ছি কুয়াকাটা পশ্চিম সকালেও আমরা একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি। ভয়ের যে বিষয়টি সেটি আবারও জোয়ার শুরু হয়েছে এবং জোয়ার এবং দমকা হাওয়া এই দুই কারণে নিচু অঞ্চল যেটি রয়েছে সেটি আবারও প্লাবিত হতে পারে। এরই মধ্যে কাঁচা পাকা কয়েকশো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা খবর পাচ্ছি কুয়াকাটার পশ্চিম দিকে মাঝিরকান্দি একটি এলাকা রয়েছে, সেখানে শতাধিক বাড়িঘর এরই মধ্যে বিধ্বস্ত হয়ে গেছে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে। অসংখ্য সড়কের গাছ ভেঙে পড়েছে, বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে, বৈদ্যুতিক তার সব বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে গতকাল বিকেল থেকেই কুয়াকাটা এবং কলাপাড়া। এছাড়া কলাপাড়ার দুটি ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর আমরা পেয়েছি। সেই তাণ্ডব চলেছে। এখনো যে পরিস্থিতি খুব বেশি একটু ভালো সেটি কিন্তু বলার কোনো উপায় নেই। প্রবল বৃষ্টি হচ্ছে, সমুদ্র উত্তাল এবং দমকা হাওয়া একই সাথে চলছে। রাঙাবালির অবস্থা যদি বলি, পটুয়াখালী রাঙাবালি একেবারেই বিচ্ছিন্ন একটি উপজেলা সমুদ্রের মোহনায়। সেখানে বেশ কয়েকটি বেড়িবাঁধ ভাঙার খবর আমরা এরই মধ্যে পেয়েছি এবং এই পুরো এলাকায় যেসব এলাকাতে আসলে জলোচ্ছ্বাস হয়েছে, পানি ঢুকে পড়েছে, সেই সব এলাকারই মৎস্য যে চাষের ঘেরগুলো রয়েছে, পুকুর রয়েছে, সেগুলো থেকে মাছ বেরিয়ে গেছে। অর্থাৎ মৎস্য চাষিরা একটা বড় ক্ষতির মুখে পড়েছেন এবং যারা এখন কৃষি কাজ করছিলেন অর্থাৎ যাদের ধান রয়েছিল ক্ষেতে, তারাও একটা ক্ষতির মুখে পড়েছেন। সবশেষে এই পরিস্থিতি থেকে আসলে কখন দুপুর বা বিকেল নাগাদ যদি উন্নতি হয় তাহলে বাদ বাকি পরিস্থিতি যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর আশ্রয় কেন্দ্রে কি পরিমাণ মানুষ অবস্থান করছে এখন? ইমন, দেখুন, আশ্রয় কেন্দ্রে যে পরিমাণ মানুষ গত রাতে ছিল, গতকাল বিকেল পর্যন্ত খুব বেশি একটি মানুষ আসেনি। সোমবার পর পরিস্থিতি খারাপ হওয়ার পরে আমরা দেখেছি বেশ কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছে, কিন্তু সকালের আলো ফোটার সাথে সাথে তারা আবার নিজস্ব যে বাড়ি ঘরে মালামাল রয়েছে, গবাদি পশু রয়েছে, সেগুলো রক্ষার জন্য তারা চলে গিয়েছেন। একেবারেই নারী, শিশু এবং বয়স্ক মানুষরা আশ্রয় কেন্দ্রে খুব বেশি একটি মানুষ নেই। বেশ কিছু আশ্রয় কেন্দ্র আমরা দেখেছি ফাঁকাও রয়েছে, যেহেতু বিদ্যুতের একটি সমস্যা রয়েছে এবং সেখানে বাথরুমের একটি বিষয় থাকে, এই কারণে মানুষ এখানে থাকতে চায় না এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ বেশি একটি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা এর আগের ভিডিওগুলো তো দেখেছি। এবারও শুধুমাত্র এখন যারা রয়েছেন তারা একেবারেই নারী, শিশু এবং বয়স্ক। এর বাইরে আশ্রয় কেন্দ্রগুলোতে খুব বেশি একটি মানুষ নেই। যে যার মালামাল রক্ষার জন্য আসলে আশ্রয় কেন্দ্রগুলো থেকে বেরিয়ে গেছেন। এখনো যদি আপনি ছবিতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একেবারেই উত্তাল সমুদ্র। কুয়াকাটা লাগোয়া যে বেড়িবাঁধটি রয়েছে সেই বেড়িবাঁধে আসতে পড়ছে। অর্থাৎ এখান থেকে আধা কিলোমিটার ভেতরে সবসময় পানি ছুটে হলে যেতে হয়, কিন্তু সেই সমুদ্র এখন একেবারেই উপকূলের যে বেড়িবাঁধ সেই বেড়িবাঁধে এসে আসতে পড়ছে এবং আশেপাশের যে গাছগুলো ছিল সেগুলো সব ভেঙে পড়েছে। আমরা ঢাকায় যে আবহাওয়া অফিস থেকে প্রেস ব্রিফিং এ জানানো হচ্ছিল যে দুপুরের পর থেকে কিছুটা শান্ত হতে থাকবে আবহাওয়া। সেক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু পটুয়াখালীতে আপনি বলছেন যেখানে রয়েছেন সেখানে জোয়ার আসতে যাচ্ছে, সেক্ষেত্রে কি অবস্থা গতকালকের চেয়ে আজকে খারাপ হবে আরো, নাকি এখানেও শান্ত হতে থাকবে? স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে? দেখুন, গতকাল যে পানি ঢুকেছে সেই পানিটি নামার একটি চেষ্টা থাকে স্বাভাবিকভাবে। বন্যার পরে, জলোচ্ছ্বাসের পরে যে পানিগুলো লোকালয়ে ঢুকে যায় সেটি আজ নদী বা সমুদ্রের পানি যখন কম থাকবে তখন স্বাভাবিকভাবেই সেটি নেমে যাবে। কিন্তু এখন যেহেতু দমকা হওয়ার সাথে আবারও জোয়ারের চাপ রয়েছে, সুতরাং সেই পানি খুব দ্রুত নামতে পারবে না, নতুন করে আরো কিছু এলাকা প্লাবিত হবে সেটি ধারণা করছেন এলাকাবাসী। এবং আমরা বুঝতে পারছি যে
পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আরো কিছু এলাকা নতুন করে প্লাবিত হবে, হয়তো আরো কিছু মানুষ নতুন করে ক্ষতিগ্রস্ত হবে। যতক্ষণ এই দমকা হাওয়া বন্ধ না হবে এবং বৃষ্টি বন্ধ না হবে এবং জোয়ারের প্রভাব না কমবে তত সময় আগে আসলে এই পরিস্থিতির উন্নতি হয়েছে এটি বলার সুযোগ নেই। আপনি গতকাল রাতে আমরা যেরকম পরিস্থিতি দেখেছি সেই একই পরিস্থিতি এখনো বিরাজ করছে, একেবারেই স্থল কোনোভাবেই হয়তো আপনি বিপদ বলছিলেন যে সংকেত- নিম্নাঞ্চল প্লাবিত হবে এই জোয়ারে আবারও, সেক্ষেত্রে কত সংখ্যক মানুষ এই মুহূর্তে প্লাবিত এলাকার মধ্যে রয়েছেন বলে আপনি ধারণা করতে পারছেন? যে হিসেব আমাদের দেয়া হয়েছে, পটুয়াখালী পুরো জেলার চিত্র 734টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেটা 734টি আশ্রয় কেন্দ্রে সর্বোচ্চ যে হিসেবটি আমাদেরকে দেওয়া হয়েছিল সেটি 10 থেকে 12,000 মানুষ আশ্রয় নিয়েছে, কিন্তু এখানে প্রায় লাখ মানুষের বসবাস। সবাই আসলে আসবেন না, কারণ বেড়িবাঁধ সহ অনেকেরই পাকা বাড়ি রয়েছে, সেই মানুষগুলো আসবেন না। কিন্তু যারা একেবারেই ঝুঁকিতে রয়েছেন, নিম্নাঞ্চলের মানুষ, চরাঞ্চলের মানুষ, যারা বিধ্বস্ত হতে পারে যাদের বাড়িঘর, সেই মানুষগুলো কিন্তু দিন শেষে আশ্রয় কেন্দ্রে আসেনি। তাই সঠিক যে হিসেব সেটি আসলে বের করা খুব কঠিন। প্লাবিত হয়েছে কত শতাংশ এলাকা? কারণ আমি শুনতে পাই আপনার প্রশ্নটি। ঠিক কতখানি এলাকা বা কত শতাংশ এলাকা প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের? দেখুন, নিম্নাঞ্চলে রাঙাবালির যে চরাঞ্চলগুলো রয়েছে, 3টি ইউনিয়নের বেশিরভাগের অংশই প্লাবিত হয়েছে। একেবারেই জেলার মোটা দাগের হিসেবকে এই মুহূর্তে বের করা সম্ভব না, কারণ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যে হিসেব রয়েছে বা যারা এই হিসেবটি আমাদেরকে দেবেন সেই হিসেবটি এখন পর্যন্ত পরিষ্কার নয়। একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা। যে রিমোট এলাকাগুলো রয়েছে, দুর্গম এলাকাগুলো রয়েছে, সেগুলোর সাথে যোগাযোগ স্থাপন করাও যাচ্ছে না। এবং সেই যোগাযোগ স্থাপন করা গেলে কোন এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পরিষ্কারভাবে বলা যাবে। কিন্তু অনেক ধন্যবাদ ইমন, আপনি রয়েছেন আমাদের সাথে, নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। সহকর্মী ইশতিয়াক ইমন দর্শক যোগ দিয়েছিলেন আমাদের সাথে।